আমার ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে ছ্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ছটছট করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না। রোয়ে বসে দিন চলত। বাবুরা আপিস যেতেন কষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে। কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আটা, চামড়ার আধ ঘুমটাওয়ালা। কোচ বাক্সে কোচম্যান বসতো মাথায় পাগড়ি হেরিয়ে। দুই সইস থাকতো পেছনে। কোমরে চামড় বাঁধা হেঁয়ো শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতে মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিস পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবি, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘুমটা নামতো নাকের ডগা পেরিয়ে। জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ভিড়িয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের ঝি বউদের পালকির ওপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘেরা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আঁকলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকের টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে। তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকতো। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বখরা নিয়ে বনিয়ে থাকতো, যে নারাজ হতো সে দেউড়ির সামনে বধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারামের থেকে 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 বাও কষত, মুগুর ভাজত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি করত। কখনো বা কাঁচা শাকশুদ্ধ মূলো খেত আরামে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতাম রাধা কৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শোনাবার জন্য ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পড়ে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালিয়ে যেত রেডির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলন্ত দুই সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোই পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, তারপর চলত চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা বলে আর কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারতো না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহলা থেকে বাড়ির ভেতরে যাবার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া। উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝি পিছু ধরেছে। পিঠ উঠত শিউরে। তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোনো দাসী কখনো হঠাৎ শুনতে পেত শাকচুন্নির নাকি সুদ, দড়াম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি, তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতালার কার্নিসের পরে তুলে দাঁড়িয়ে থাকতো একটা কোনো মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেওয়ার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন
তখন চাকররা মনে করতো লোকটা ধর্মজ্ঞান একটুও নেই। দেবে একদিন ঘাড় মোটকিয়ে তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখন জলের কল বসেনি। বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাল্গুনের গঙ্গার জল তুলে আনতো। একতলার অন্ধকারে ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁধো কুঠুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কে না জানে তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুড়ের ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভেতরের বাগানে যেতুম, তোলপাড় করতো বুকের ভেতরটা, পায়ে লাগতো তারা। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়তো। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইতো। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে পড়ল তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়াগাঁয়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। সেই বাদাম গাছটা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদের ঠিকানা পাওয়া যায় না।